subscribe now and press the bell icon. বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় বিগত বছরের এনটিএ নেট বেঙ্গলি বা বাংলা বিষয়ে পরীক্ষার যে প্রশ্ন এবং তার উত্তর। এই পর্বে আমরা প্রথম ইউনিট ধরে আলোচনা শুরু করব। প্রথম ইউনিট হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এই ইউনিটে এই পর্বে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে আমরা সেইগুলো দেখব। নেট পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে যে কথাটা বলার, অনেকের মনেই একটা দ্বিধা থাকে যে এখন নয়, আগে বিএ কিংবা এমএ পাশ করি, তারপর থেকে নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যাবে। এটা এক ধরনের ভুল ধারণা। কেননা পরীক্ষা শেষ কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরের পরীক্ষা, যে কোনো পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি এই পরীক্ষার জন্যেও নিজেকে প্রস্তুত করা যায়, প্রস্তুত করে তোলা যায়। তার জন্যে একটা পরিষ্কার ধারণা তৈরি করে নেওয়া দরকার। পরিষ্কার ধারণা অর্থাৎ যে সিলেবাস আছে সেই সিলেবাস আমরা আগের পর্বের ভিডিওতে দিয়েছি। বাংলা বিষয়ে যে সিলেবাস রয়েছে, সম্পূর্ণ সিলেবাস 10টি ইউনিট থাকে, আমরা দেখেছি। সেই 10টি ইউনিটের মধ্যে আমরা এক একটি ইউনিট ধরে ধরে এবং বিগত বছরে যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন এবং তার উত্তর আমরা পরপর আলোচনা করব, তুলে ধরব সবার কাছে। এই উত্তরগুলো দেখে বা এই প্রশ্নের ধরনগুলো দেখে আমাদের অনেকেরই একটা স্পষ্ট ধারণা তৈরি হবে যে নেট পরীক্ষার প্রশ্ন কীরকমভাবে হয় এবং তার উত্তর কিভাবে দিতে হয়। এটা যদি স্নাতক বা স্নাতক স্তর, কলেজ বা বিশ্ববিদ্যালয় স্তরের পড়াশোনার পাশাপাশি আমরা এই প্রস্তুতিটাও রাখি, তাহলে আমরা খুব সহজেই নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। এমনকি যে রিসার্চ ফেলোশিপ পাওয়া যায়, জেআরএফ, সেটাও আমরা সহজেই অর্জন করতে পারি, সেটা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। তো যে বিষয়ে আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে ইউনিট 1 নিয়ে। ইউনিট 1-এ 2019 জুন এই ইউজিসি নেট যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এবং তার কি উত্তর ছিল, সেই উত্তর হবে, সেই উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করছি। 10টি ইউনিটে প্রত্যেকটি ইউনিট থেকেই 10টি করে প্রশ্ন থাকে, এটা আমরা দেখে আসছি। তো ইউনিট 1 বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এখানে 2019-এর জুন মাসে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোই আজকে আমরা তুলে ধরব। এরকম একটা প্রশ্ন ছিল যে মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুসারে ও স্বরধ্বনির শ্রেণী হল সংবৃত, 2 বিবৃত, 3 অর্ধসংবৃত, 4 অর্ধবিবৃত। সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত। সঠিক উত্তর হবে অর্ধসংবৃত। আরেকটি এই ধরনের প্রশ্ন ছিল, একটা মন্তব্য এবং একটা যুক্তি দেওয়া হয়েছিল। মন্তব্যে বলা হয়েছিল জিহ্বাপ্রান্ত বা জিহ্বাশিখরের শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে জিহ্বাপ্রান্তীয় বা জিহ্বাশিখরীয় ধ্বনি বলে। এবং এর যুক্তি হিসেবে দেওয়া হয়েছিল যে শ্বাসবায়ুর বাধার স্থান অনুসারে জিহ্বাপ্রান্তীয় ধ্বনি 4 প্রকার: দন্ত, দন্তমূলীয়, উত্তর দন্তমূলীয় ও তালু দন্তমূলীয়। এবং এক্ষেত্রে আমাদের যে সংকেতগুলো দেওয়া হয়েছিল, যে মন্তব্য এবং যুক্তি, এগুলো কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ রয়েছে, আমরা উত্তর দেখছি যে মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। ভাষাতত্ত্ব থেকে এ ধরনের আরও প্রশ্ন আমরা দেখতে পারি। যেমন মন্তব্য ছিল বিভক্তি যোগে শব্দ ও ধাতু পদে পরিণত হয়ে বাক্যে যুক্ত হয়। এর যুক্তি হিসেবে দেওয়া হয়েছিল কেননা বিভক্তি যোগের পর প্রত্যয় ছাড়া শব্দে আর কিছু যোগ করা যায় না। তো এর কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ সেই হিসেবে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। মন্তব্য এবং যুক্তি দুটোই শুদ্ধ, অর্থাৎ 4 নম্বর সঠিক উত্তর। বাংলা উপভাষা থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে 4টি উপভাষা এবং তাদের একটি করে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এবং এগুলো দুটো তালিকায় দেওয়া রয়েছে, এগুলো সঠিকভাবে মিলিয়ে দিতে হবে।
তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডী উপভাষা। ঝাড়খণ্ডী উপভাষার আমরা বৈশিষ্ট্য জানি, অনুনাসিক ধ্বনির প্রাচুর্য লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রথম তালিকার এর সঙ্গে দ্বিতীয় তালিকার 4 নম্বর মিল হবে। এবং কামরূপী উপভাষার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শব্দের মধ্যে ও অন্তে শ্বাসাঘাত পরিলক্ষিত হয়। বরেন্দ্রীর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে 2 নম্বরে রয়েছে, শব্দের আদিতে র ধ্বনির কথা না থাকলেও র ধ্বনির আগম হয় এবং বঙ্গালী উপভাষায় নাসিক্য ব্যঞ্জন লোপ পায় না, অর্থাৎ সঠিক উত্তর হবে 2-এর দাগ। এই প্রশ্নটিতে দেখা যাচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কয়েকটি শুদ্ধ এবং অশুদ্ধ রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তো কোনটি শুদ্ধ এবং কোনটি অশুদ্ধ সেটা বিচার করে দেখতে হবে। এতে দেওয়া ছিল শব্দরূপের চেয়ে ক্রিয়ারূপে বৈচিত্র্য বেশি ছিল, এটা সঠিক। বিতে দেওয়া হয়েছে ক্রিয়াবিভক্তির 2 রকম রূপ ছিল, পরস্ময়ী পদ এবং আত্মনেপদ, এটিও সঠিক বা শুদ্ধ বৈশিষ্ট্য। কিন্তু সিতে দেওয়া রয়েছে তৃতীয়ার বহুবচনে বিভক্তি ছিল হি, এটা ভুল বা অশুদ্ধ। এবং ডিতে যেটা দেওয়া রয়েছে আকারান্ত, হ্রস্বইকারান্ত এবং হ্রস্ব উকারান্ত শব্দ ছাড়া বাকি সব শব্দের রূপ আকারান্ত শব্দের মতো হতো, এটিও অশুদ্ধ। তাহলে আমরা প্রথম দুটি শুদ্ধ এবং শেষের দুটি অশুদ্ধ, অর্থাৎ 3-এর দাগের উত্তরটি সঠিক হিসেবে পাচ্ছি। পরের প্রশ্নটি ছিল বাংলা শব্দভাণ্ডার থেকে। এখানে 2টো তালিকা দেওয়া রয়েছে। প্রথম তালিকায় বিদেশি ভাষার নাম এবং আগত শব্দটি দ্বিতীয় তালিকায় দেওয়া হয়েছে। প্রথমে এতে রয়েছে, যেমন দেখা যাচ্ছে আরবি, অর্থাৎ আরবি ভাষা থেকে আগত শব্দটি হচ্ছে এখানে 4 নম্বরে দ্বিতীয় তালিকায় রয়েছে ফসল। সেরকম ফার্সি শব্দ রয়েছে বিমা, বর্মী শব্দ রয়েছে ঘুগনি এবং পর্তুগিজ শব্দ রয়েছে আলকাতরা। অর্থাৎ এখানে যে সংকেত দেওয়া রয়েছে সেই সংকেত থেকে আমরা 3 নম্বর উত্তরটিকে সঠিক বলে চিহ্নিত করছি। বাংলা সমাস থেকে এর পরের প্রশ্নটি আমরা দেখে নেব। সেখানে বলা হয়েছিল যে সমাসকে ব্যাখ্যানমূলক বা আশ্রয়মূলক সমাস বলা যায় সেটি হল দ্বন্দ্ব, দ্বিগু, অলুক বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। সঠিক উত্তর দ্বিগু সমাস। সমাসকে ব্যাখ্যানমূলক বা আশ্রয়মূলক সমাস বলা যায় সেটি হলো দ্বিগু সমাস, অর্থাৎ 2 নম্বর উত্তরটি সঠিক। এরপরে যে প্রশ্নটি আমরা দেখব সেটি ধ্বনি পরিবর্তনের ধারা থেকে এসেছে। বৃদ্ধ থেকে বুদ্ধ, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম অনুসৃত হয়েছে সেটি উল্লেখ করতে হবে। এই উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে 3-এ মূর্ধন্য ভবন। এখানে পরের প্রশ্নে 4টি মন্তব্য দেওয়া রয়েছে। সেই 4টি মন্তব্যের মধ্যে যেটি সঠিক নয় সেটি চিহ্নিত করতে হবে। 1, বাংলায় 2টি মাত্র দ্বিস্বরধ্বনি আছে। 2, অপিনিহিত বা বিপর্যস্ত স্বর বঙ্গালী উপভাষার একটা বিশিষ্ট ধ্বনিতাত্ত্বিক লক্ষণ। 3, বাংলা বহুবচনে বিভক্তিরা প্রথমে কেবল সর্বনাম পদে যুক্ত হয়। এবং 4, চর্যাপদে ব্যবহৃত একাধিক তদ্ভব শব্দ আধুনিক বাংলায় বর্জিত হয়েছে। এখানে যেটা সঠিক নয় সেটি হচ্ছে 1-এর দাগের, বাংলায় 2টি মাত্র দ্বিস্বরধ্বনি আছে। এখানে প্রশ্নে একটি মন্তব্য এবং তার সমর্থনে যুক্তি দেওয়া রয়েছে। মন্তব্যতে বলা হয়েছে যে বাংলা ভাষার রূপতত্ত্বে লিঙ্গের ব্যবহার খুব বেশি নেই, এবং যুক্তি হিসেবে যেটা দেখানো হয়েছে কারণ বাংলায় অধিকাংশ ক্ষেত্রে লিঙ্গভেদে বিশেষ্যের রূপভেদ হলেও সর্বনামের রূপভেদ হয় না। তো এখানে যে মন্তব্য দেওয়া রয়েছে সেটি একেবারে সঠিক মন্তব্য, অর্থাৎ শুদ্ধ, কিন্তু যুক্তি হিসেবে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু শুদ্ধ নয়, সেটা অশুদ্ধ। অর্থাৎ উত্তর হিসেবে আমরা 3 নম্বর সংকেতকে বেছে নিতে পারি। মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ, অর্থাৎ 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। Subscribe now and press the bell icon.